আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলটিতে। তোমার ভালোবাসা আকাশ ছোঁয়া উপন্যাসের প্রথম পার্টটি শেষ হয়েছিল ধ্রুব এর চলে যাওয়া থেকে। ধ্রুব চলে যাওয়ার পর যারা একা একাই নিজের বাড়ির দিকে যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে যারার কেন জানি মনে হলো যে তার কেউ পিছু নিচ্ছে। সে বারবার এদিক ওদিক তাকায়, কিন্তু কেউই তো নেই। আজকে জারার এর জন্মদিন উপলক্ষে সবার সাথেই তাকে কথা বলতে হয়েছে। জারার দেরি হচ্ছে দেখে তার বান্ধবীরা আগে আগেই সবাই বাড়ি চলে গেছে। জারা এখন একাই আছে। তার এখন একটু ভয় করছে, তবুও মনে সাহস নিয়ে সে এক দৌড় লাগায় নিজের বাড়ির দিকে। এখান থেকে স্কুল পর্যন্ত যেতে তার কমপক্ষে 3 থেকে 5 মিনিট লেগে যায়। কাঁধে ব্যাগ ও হাতে উপহার এগুলো নিয়ে দৌড়ানো বেশ সহজ নয়, কিন্তু তবুও সে দৌড় লাগায়। যেমনি তেমনি নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। দরজার কলিং বেল বাজায়। দরজা খুলে বেগম আলো তাহসিনা দেখেন তার মেয়ে হাঁপিয়ে একাকার, ঘামিয়েও একাকার। তাকে এইভাবে হাঁপাতে দেখে বেগম আলো তাহসিনা চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, কী রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? যারা হাঁপাতে হাঁপাতে ব্যাগগুলো এবং উপহারগুলো সাইডে রাখতে রাখতে সোফার উপর বসে বলে, ও না মা, কিছু না, ওই এমনিতেই। বেগম আলো তাহসিনা আর কিছু জিজ্ঞেস করলেন না। যারা সোফায় বসে নিজে জুতা খুলছে, তেমনিতেই আবার বেগম তাহসিনা বলে উঠলেন, আচ্ছা যা, তাড়াতাড়ি গিয়ে গোসল কর। খাবার খেয়ে আমি, তুই এবং তোর বাবা সবাই মিলে মার্কেটে যাব। যারা তো জানে তার বার্থডে পার্টির আয়োজনের জন্য সব কিছু কিনতে হবে, তাই সেও চলে গেল নিজের রুমের দিকে। তারপর দুজন মা মেয়ে মিলে ডাইনিং টেবিলে খেতে বসলেন। তেমনিতেই মোহাম্মদ রমজান তাহসিন এসে পড়লেন। তারা 3 জনে মিলে দুপুরে খাবার শেষ করে রেডি হয়ে সবাই গেল মার্কেটে। মার্কেটে পৌঁছে যারা ও তার মা বাবা অটো থেকে নামলেন। মার্কেটের সামনে ফুটপাতের ওপর তারা 3 জনেই হাঁটছে। জারার বাবা মোহাম্মদ রমজান তাহসিন জারাকে উদ্দেশ্য করে বললেন, জারা, তুমি কি কিনতে চাও বলো, আজকে আমি তোমার পছন্দ মতো তোমাকে জিনিস কিনে দেব। জারা মাথা নত করে রাস্তার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি যা কিনে দিবে আমি তাই নেব। মোহাম্মদ রমজান তাহসিন ঘন শ্বাস নিয়ে ও ছেড়ে বললেন, আমি তো সবসময় তোর পছন্দের মতোই জিনিস কিনে দিই, কিন্তু তোকে তো কোনো দিন জিজ্ঞেস করি না। তোকে তো জিজ্ঞেস করলে তুই কখনোই কিছু বলিস না। বল না, আজকে তুই কি কিনবি? যারা ইতস্তত বোধ করে মাথা নামিয়ে বলল, বাবা, আমার তো ড্রয়িংয়ের কাজ করতে এবং ক্রাফটের কাজ করতে অনেক ভালো লাগে। আমার কয়টি জিনিস প্রয়োজন, তুমি সেগুলোই কিনে দাও প্লিজ। মোহাম্মদ রমজান তাহসিন মেয়ের কথায় একগাল হেসে তাকে লাইব্রেরির দিকে নিয়ে গেলেন। সত্যি তার মেয়েটা কেমন যেন। এখন যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে অবশ্যই কাপড় বা পরার যে কোনো জিনিস চাইতো, কিন্তু সে তার প্রয়োজনীয় জিনিস চাচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। এমনিতেও জংসু তার বাবার থেকে অনেক ভয় পায়, জানি না কেন, কিন্তু সে একটু ভয় পায়। সবার সামনে ইচড়ে পাখা কথা বললেও তার বাবার সামনে তার মুখটি বন্ধ হয়ে যায়। লাইব্রেরিতে মোহাম্মদ রমজান তাহসিন জারাকে জারার পছন্দের মতো এবং প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেয়। তারা মধ্যবিত্ত হলেও তাদের মেয়ের জন্য কোনো কমতি রাখে না, কিন্তু বলে না, মধ্যবিত্ত পরিবারের মেয়েরা একটু বেশি বুদ্ধিমান হয়। তাই জারাও হাত টিপে টিপে খরচ করতে খুব ভালোই জানে। অযথা খরচ করা তার পছন্দের নয়। তারপর 3 জনে মার্কেটে গিয়ে অনেক কেনাকাটা করে। একসাথে সন্ধ্যার নাস্তাটাও শেষ করে। কেনাকাটার সময় তার মা বাবা খুব পছন্দ করে তাকে একটি চেন গিফট করে। সিম্পল একটা ডায়মন্ডের মতো ডিজাইন করা একটা চেন, যেটা সে সবসময় পরতে পারবে। বেগম আলো তাহসিনা নিজ হাতে তার মেয়েকে সেই চেনটি পরিয়ে দেয়। গোল্ডেন কালারের চেনটি জারার গলায় বেশ মানিয়েছে। তাকে দেখে অনেক সুন্দর লাগছে। শপিং শেষে তারা বাসায় যাওয়ার জন্য অটো ভাড়া করে। কিছুক্ষণে অটোটি ওদের অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ায়। মোহাম্মদ রমজান তাহসিন অটোর ভাড়া মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে জারা এবং বেগম আলো তাহসিনও আছে।
ঘড়ির কাঁটা এখন 7টা ছুঁই ছুঁই। মোহাম্মদ রমজান তাহসিন ও বেগম আলো তাহসিন দুজনেই বার্থডে পার্টির জন্য ঘর সাজাতে ব্যস্ত। যারাও এতক্ষণ তাদের হেল্প করছিল, কিন্তু সে এখন নিজের সাজুগুজু নিয়ে ব্যস্ত। ঘরে একটা ছোটোখাটো বার্থডে পার্টি, তাই সে এত হেভি সাজ দেয়নি। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক ও মুখে পাউডার, চুলগুলো একটু হালকা ঘুংরালো, তাই অর্ধেক চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রেখেছে এবং অর্ধেক চুল পিঠে ছেড়ে রেখেছে। গায়ের রং অতটা ফর্সা না হলেও দেখতে অনেক মায়াবী তার চেহারাটা। লাল রঙের হাঁটুর ওপর পর্যন্ত একটা টপস পরেছে, আর সাথে ট্রেন্ডিং লুজ জিন্সগুলো। আজকে লাল পরীর মতো লাগছে তাকে। যারা রেডি হয়ে হলের দিকে আসলো। আলো তাহসিনা তার মেয়েটিকে দেখে হাসি কণ্ঠে বলে ওঠেন, আজকে অনেক সুন্দর লাগছে তোকে যারা। যারা তার বাবার সামনে লাজুক হেসে বলল, থ্যাংক ইউ মা। যারা রুমে যেতেই বেগম আলো তাহসিনা মোহাম্মদ রমজান তাহসিনের দিকে তাকিয়ে বললেন, কি গো, মেয়ে তো দিন দিন বড় হয়ে যাচ্ছে। আজকে 16 শেষ, 17তে পড়েছে। দেখবে একদিন এত বড় হয়ে যাবে যে নিজের বাড়িতে রাখা যাবে না, আর শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। কপাল ভাঁজ করে সঙ্গে সঙ্গে মোহাম্মদ রমজান তাহসিন উত্তর দিলেন, যাও তো এখান থেকে, আমার মেয়ে এখনও অনেক ছোট, তার বিয়ের কথা এখন ভাবতে হবে না। আর ওর বিয়ে দিলে আমি আমার পাশে ঘরের ছেলেদের সাথেই দিব, যেন সে আমার সাথেই থাকুক। না হলে এমন একটা ছেলের সাথে দিব, সে যেন সবসময় আমার মেয়েকে আমার কাছেই থাকতে দোক। বেগম আলো তাহসিন একগাল হেসে বলে উঠলেন, মেয়ে যতই আপন হোক না কেন, সে পরধন, অন্যের কাছে তো যাবেই। রমজান তাহসিন বিরোধিতা কণ্ঠে বলে উঠলেন, না, আমি মানি না। আমি পারলে দেশের আইন চেঞ্জ করে দিব, ধর্মের নীতিমালাগুলো চেঞ্জ করে দিব, কিন্তু আমার মেয়েকে আমি নিজের কাছেই রাখব। বেগম আলো তাহসিনা মোহাম্মদ রমজান তাহসিনের এরকম কথায় হেসে ফেললেন। এমনিতেই কিছুক্ষণ কেটে গেল। ঘর সাজানো শেষ। আস্তে আস্তে যারার সকল বান্ধবীরা আসতে শুরু করলো। যারা তাদেরকে নিজের রুমে নিয়ে গেল। তারা মিডল ক্লাস বলে তাদের বাড়িটা যে এতটাও ছোট হবে তাই নয়। তাদের বাড়িতে একটা রুমে বেগম আলো তাহসিনা ও মোহাম্মদ রমজান তাহসিন থাকেন এবং আরেকটা রুমে শুধু যারা থাকেন। যারার রুমটা একটু বড়, তাই যারা নিজের রুমেই সকল বান্ধবীদেরকে নিয়ে যায়। সে চায় না নিজের মা বাবাকে বিরক্ত করতে। এমনিতেও তারা সারাদিন অনেক কাজকাম করে, সেটা সে ভালো করেই বুঝতে পারে এবং তারা অনেক ক্লান্তও হয়ে পড়ে, তাই তাদেরকে রাতে ঘুমানোটা অনেক বেশি প্রয়োজন। সে চাইলে পার্টিটা হলেও রাখতে পারত, কিন্তু সে নিজের রুমেই ইচ্ছে করে রেখেছে। হলে তারা সবাই কেক কাটবে এবং যত নাচ গান মিউজিক আছে বান্ধবীদের মধ্যে, তারা সব যারার রুমেই করবে। যাই হোক, যারার সকল বান্ধবীরা আসার পর যারা সবার দিকে তাকিয়ে ভ্রুকুচকে প্রশ্নবোধী কণ্ঠে বলে উঠল, কী রে, সবাই তো আসলি, আমার বেস্টি কোথায়? তাদের মধ্যে একজন বলে উঠল, ওই আমাকে তো সে বলছিল যে তার মা নাকি তাকে এত রাত করে আসতে দেবে না, তাই সে মনে হয় আসতে পারবে না রে। যারা মুহূর্তের মধ্যেই মুখটা চুপসে নিল এবং দুঃখী ভঙ্গিতে বলে উঠল, কেন, সে তো আমার বেস্টি, সে তো জানে যে ওর ছাড়া আমার বার্থডেটা একদম অসম্পূর্ণ। সে তো চাইলেই একটু জেদ করে আসতেই পারতো, আসলো না কেন? ধুত, ভাল লাগে না। না, আমি ওর ছাড়া বার্থডে পার্টি করতে পারবো না। বেগম তাহসিন এতক্ষণ ওদের সাথেই ছিল। মোহাম্মদ রমজান তাহসিন একটু ক্লান্ত হয়ে যাওয়াতে তিনি রুমে চলে গিয়েছিলেন ঘুমাতে। তার সবাই একই হলে আছে। বেগম তাহসিন যারাকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, আচ্ছা যারা, এত চিন্তা করিস না, থাক না, ওর মা হয়তো মানা করেছে, তুই ফোন দিয়েই দেখ একবার, যদি তুই মানাতে পারিস ওর মাকে, তাহলে তো সে আসতে পারবে। এখনও তো অতটা দেরিও হয়নি। যেই শোনা সেই কাজ। যারা সঙ্গে সঙ্গে তার মার থেকে মোবাইল নিয়ে ফোন লাগালো মুনতাহার কাছে। কিছুক্ষণ রিং হলো, কিন্তু অপর পাশ থেকে কেউই আর ফোনটি রিসিভ করলো না। যারা এবার আর ফোন দেবে না বলল। সে তার মাকে বলে উঠল, মা চলো আমরা ওর বাসায় যাই, আমি ওকে নিয়েই আসবো, আমি কিছু জানি না। তার মা তাকে একটু বুঝিয়ে বলল, শোন না, এত রাত হয়ে গেছে, তুই যদি এখন যাবি, রাস্তাঘাটও ভালো না, বুঝিস তো, তুই তো বড় হয়ে গেছিস তাই না, আমার বড় মেয়ে।
আচ্ছা আজকে তুই একাই বার্থডে কর, কালকে যাস ওর সাথে, সে হয়তো বা তোকে ট্রিট দিবে বা তুই ওকে ট্রিট দিস। 1 বছর না আসলে এমন কি যায় আসে, তুই একাই বার্থডে কর। আমি কিন্তু যাবি না, আমি কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছি বুঝেছিস। তুই যা, তুই এখন পার্টি কর, আমি যাই ঘুমাতে। এমনিতেও তো আরও অনেক বান্ধবীরাই তো আছে তোর। যারা বিরক্তিসূচক শব্দ ফেলে বলে উঠল, না মা তুমি বুঝতেছো না। বেগম আলো তাহসিনা বলে উঠলেন, আচ্ছা আমাকে বুঝতেও হবে না, আর আমি যাচ্ছি। তুই গিয়ে পার্টি করলে কর, না করলে আমার কিচ্ছু যায় আসে না। এমনিতেও সারাদিন ধরে তোকে আমি কিচ্ছু বলতেছি না তোর বার্থডে বলে, না হলে কখনোই তোকে ঠিক করে ফেলতাম। যারা ঢোক গিলল, আর তো সে কিছু বলতে পারবে না। তারপর বেগম আলো তাহসিনা চলে গেলেন নিজের রুমের দিকে। কিন্তু যারাকে তোর মা এখন পর্যন্ত চিনলই না। যারা হেরে যাওয়ার পাত্র না। সে তার মা যাওয়ার পরেই তার বান্ধবীদেরকে চুপি চুপি বলল, যাই তোরা আয় আমার সাথে চল, রুমে চল। বান্ধবীরা সবাই যারার কথা মতো রুমে গেল। যারা সবাইকে গোল করে দাঁড়িয়ে লুকিয়ে বলল, এই শুন, আমি কিন্তু যাচ্ছি ওকে আনতে, বুঝছিস? তখন পর্যন্ত জোরে মিউজিক চালা এবং সবাই ডান্স কর, যেন মা বুঝতে না পারে যে আমি বাসায় নেই, আমি এই গেলাম আর এই আসবো। যারার কথা শুনে সবাই একসাথে বলে উঠল, না তুই যাস নি, তোর মা কিন্তু সেই আছে, তরে কিন্তু রামধুলাই দিব বুঝছিস। কিন্তু কে শুনে কার কথা? যারা যখন বলেছে সে এত রাত করে যাবে, তো সে যাবেই, তাহাকে ছাড়া সে কোনো ভালো কাজ করতে পারবে না, এটা তো নিশ্চিত সবাই বুঝতে পেরেছে। এবং যারার জিদের সামনে সবাই হার মেনে রাজি হয়ে গেল। সবাই মিউজিক চালু করলো। এমনি এমনি যারা পা টিপে টিপে হাতে জুতা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। থেকে বেরোয়ার পর তার সামনে দুটি রাস্তা পড়লো। একটা হচ্ছে দু রাস্তার মোড়, আর একটা হচ্ছে একটু দূরে। দু রাস্তাটা হচ্ছে শর্টকাট, তাই সহজেই যাওয়া যায়, কিন্তু রাতের বেলা সেই রাস্তাটা অনেক অন্ধকার এবং ভয়ঙ্কর দেখা যায়। যারা মাঝখানে দাঁড়িয়ে ভাবলো মনে মনে, যদি আমি এই লম্বা রাস্তা দিয়ে যাই তাহলে নিশ্চিত অনেক দেরি হবে এবং আম্মাও জানতে পারবে। এর চেয়ে ভালো একটু ভয় পাই, কিন্তু শর্টকাট দিয়েই মুনতাহার বাড়িতে চলে যাই। যেই ভাবা সেই কাজ, সে হাঁটা দিল দু রাস্তার মোড়ের দিকে। রাস্তা দিয়ে যারা হাঁটছে, আশেপাশে বেশ অন্ধকার এবং মানুষ নেই বললেই চলে। আর একটু দূরে ওর বাসা, তারপর সে চলে যাবে, তার ভয় কেটে যাবে। কিন্তু দু পা এগোতেই তার সামনে বড় একটা গাড়ি এসে পৌঁছালো এবং সেই বড় গাড়িটা ঠিক যারার সামনেই এসে দাঁড়িয়েছে। যারা পরিস্থিতি বুঝতে না পেরে নিজেকে সামলাতে চাইল, কিন্তু সামলাতে পারল না। হঠাৎ গাড়ির দরজা খুলে দুজন লোক বেরিয়ে এসে যারার মুখে রুমাল বেঁধে ওকে নিয়ে যায়। যারা ছটফট করতে থাকে, কিন্তু আশেপাশে কেউই নেই, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। কিছুক্ষণের ব্যবধানে যারা অজ্ঞান হয়ে পড়ে এবং হঠাৎ অজ্ঞান হওয়ার সময় তার কানে একটি মোটাসোটা লোকের ভারী কণ্ঠ ভেসে ওঠে, যে পেয়েছি, সারাদিন এই মেয়েটিকে অনেক পিছু করেছি, এই যে হাতে